উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে 10 বছর বয়স থেকেই সমাজের জঘন্য অপরাধের শিকার হয় সে। তারপর এক ঘুরে দাঁড়ানো লড়াই, সে লড়াই তাকে পৌঁছে দেয় দিল্লির পার্লামেন্ট পর্যন্ত। আর সারা ভারতে তিনি পরিচিত হন ব্যান্ডিট কুইন নামে। ভারতবর্ষে তৎকালীন সময়ে দুর্ধর্ষ ডাকাত বলতে আমরা চন্দনদস্যু বীরাপ্পানের নাম আমরা জানি, কিন্তু তারও 20 থেকে 30 বছর আগে এই ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল আরও এক ডাকাতের, কিন্তু তিনি একজন মহিলা। আর তার ডাকাত হয়ে ওঠার গল্প আর 5 জনের থেকে সম্পূর্ণ আলাদা। আজ এমনই একটি বাস্তব ঘটনা তোমাদের বলবো যা হার মানাবে একটি সিনেমার গল্পকে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ফুলন দেবী রহস্য। 1963 সাল। একবার ভেবে দেখুন তখন ভারতের অবস্থা কেমন। ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখন মাত্র 15 বছর হয়েছে। পুরো দেশে তখনও সঠিকভাবে শিক্ষা বিস্তার লাভ করেনি, গরিবই তখন অনেক বেশি। তখন গ্রামগঞ্জে বাল্যবিবাহ, ডাকাতদের রাজত্ব, কুসংস্কার প্রভৃতির প্রচলন ছিল ভালোই। সমাজে তখন নারীদের অবস্থা ছিল এখনকার থেকে অনেক খারাপ। 10ই আগস্ট 1963 উত্তরপ্রদেশের জানাউল জেলার ঘুড়াকা পুরায়া নামক গ্রামে মাল্লা সম্প্রদায়ের এক পরিবারে ফুলন দেবীর জন্ম। ছোট থেকে তার মধ্যে প্রতিবাদী সত্তা ছিল। প্রায়ই এলাকার বদমাশ ছেলেদের সঙ্গে তার ঝগড়া হতো এবং ফুলন দেবী তাদের সঙ্গে মারপিট করে আসত। গ্রামের সবাই ছিল গরিব, দিন আনা দিন খাই অবস্থা সবার। মাল্লা সম্প্রদায়কে নিম্ন বর্ণ হিসাবে গণ্য করা হয়। মাল্লা সম্প্রদায়ের লোকেদের পেশা ছিল নৌকা চালানো, মাছ ধরা। যমুনা ও চম্বল নদী তাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছিল। ফুলন দেবীর পরিবারে ছিল 7 জন মানুষ, বাবা মা ও তারা 5 বোন, যাদের মধ্যে ফুলন ছিল দ্বিতীয় সন্তান। ফুলন দেবীর বয়স যখন 10 বছর, তখন একটা জমি নিয়ে তার বাবা ও জ্যাঠার মধ্যে ঝামেলা শুরু হয়। তার জ্যাঠা তার বাবাকে প্রতারণা করে জমি নিয়ে নেয়। এতে ফুলন একাই তার জ্যাঠা ও তাদের ছেলেদের সঙ্গে ঝামেলা ও গালিগালাজ করে এবং জমিতে গিয়ে ধর্নায় বসে পড়ে। 1973 সালের ভারতবর্ষে 10 বছরের একটা মেয়ের এরকম মুখরা ও সাহসী হয়ে ওঠা কিন্তু বিরল ঘটনা ছিল। তার এইরকম প্রতিবাদী স্বভাবের জন্য তার বাবার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ফুলনের বয়স যখন 12 বছর, তখন তার বাবা ফুলনের বিয়ে ঠিক করে 38 বছরের পুত্তিলালের সঙ্গে। তখন গ্রামে বাল্য বিবাহের প্রচলন ছিল। সেই সময় ফুলন শারীরিক ও মানসিক কোনো দিক দিয়ে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। একরকম জোর করে তার বিয়ে দেওয়া হয়। 12 বছরের একটা মেয়ে বিয়ের জন্য তৈরি নয়, আর 38 বছরের একটা পুরুষ সে তার চাহিদা মেটানোর জন্য জোর করে ফুলনকে। ফলে এটা একটা রেপ। পুত্তিলালকে সে ভয় করত, আর তার সঙ্গে কাটানো এই সময়ে ফুলন দেবীর মানসিক অবস্থায় গভীর প্রভাব পড়ে। সে তার শ্বশুর বাড়ি থেকে পালাতে চাইত। ফুলন দেবী বেশ কয়েকবার পালিয়ে যায় নিজের বাড়িতে, কিন্তু তার বাবা তাকে আবার পুত্তিলালের বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর একদিন ফুলন দেবী যৌন ও শারীরিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্বামীর কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে স্থায়ীভাবে তার বাবার বাড়িতে চলে আসে। এখনও ভারতীয় সমাজে স্বামীর ঘর ছেড়ে আসা মহিলাদের খারাপ চোখে দেখা হয়। তাহলে এটা ভেবে দেখুন, তখন মানে ফুলনের বয়স তখন 14 বছর, 1977 সাল। সেই সময় এক প্রত্যন্ত গ্রামের একটা মেয়েকে কতটা সামাজিক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তার বাবার বাড়িতে কিছুদিন থাকার সময় তার জ্যাঠার ছেলে মায়াদিন ফুলনের বিরুদ্ধে মিথ্যে চুরির অভিযোগ করে। তাতে ফুলনকে 3 দিন পুলিশ লকআপে থাকতে হয়। এই 3 দিন ওখানকার পুলিশ কর্মীরা ফুলনকে রেপ করে এবং জেলের এক কোণায় ফেলে রাখে। এত ছোট বয়সে এই রকম পরিস্থিতির শিকার হয়ে তার শরীর এত ধকল নিতে পারেনি। ফুলন অসুস্থ হয়ে পড়ে। তারপর নিজের বাড়িতে 20 দিন থেকে সুস্থ হয়ে ওঠার পর ফুলনের বাবা তাকে আবার পুত্তিলালের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় পুত্তিলাল দ্বিতীয় বিয়ে করেছে। তবুও পুত্তিলাল তাকে রাখতে রাজি হয় এবং কিছুদিন নানা রকম অত্যাচারের পর
ফুলনকে তার সব জিনিসপত্র দিয়ে ঘরের বাইরে বার করে দেওয়া হয়। বাবা ও স্বামী দুইজনের ঘরে সে এখন বোঝা। এবার একটি অসহায় মেয়ে যাবে তো যাবে কোথায়? মাল্লা সম্প্রদায়ের মধ্যে সে তখন তার স্বভাবের জন্য বেশ পরিচিত হয়ে উঠেছে। সালটা 1979। এখানে দুটি মত জানা যায়। প্রথমটি হলো মাল্লা সম্প্রদায়ের ফুলনের কিছু বন্ধু চম্বলের একটা ডাকাত গ্যাংয়ের মেম্বার ছিল। তারা দেখে যে ফুলন অসহায় এবং সে কাউকে ভয় পায় না, লড়তে পারে, তাই তারা ফুলনকে তাদের গ্যাংয়ে নিয়ে নেয়। অন্য মতটি হলো তার বাবার বাড়ি থেকে বাবু গুর্জর নামের এক ডাকাত দলের সর্দার তাকে অপহরণ করে। যাই হোক, এখান থেকে শুরু হয় ফুলন দেবীর দস্যু সুন্দরী বা ব্যান্ডিট কুইন হয়ে ওঠার গল্প। 1979 সালে ফুলন দেবী চম্বলের এক ডাকাত গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়, আর এই গ্যাংয়ের লিডার ছিল বাবু গুর্জর। এই গ্যাংয়ে ফুলন ছিল একমাত্র মেয়ে। সে সবার সাথে ভালো বন্ধুত্ব করে নেয়, যার মধ্যে অন্যতম ছিল বিক্রম মাল্লা। ফুলনের জীবন কাহিনী শুনে বিক্রম মাল্লা ফুলনের প্রতি এক্সট্রা কেয়ারিং ছিল। বাবু গুর্জর ছিল নিষ্ঠুর ও কামুক স্বভাবের। তার খারাপ নজর ছিল ফুলনের প্রতি। এক রাতে চম্বলের ক্যাম্পে থাকার সময় বাবু গুর্জর ফুলনের ক্যাম্পে যায় ও তাকে রেপ করার চেষ্টা করে। তখন ফুলনের চেঁচামেচিতে বিক্রম সেখানে চলে আসে আর বাবু গুর্জরকে বাধা দেয়। কিন্তু বাবু গুর্জর এতে আরও হিংস্র হয়ে ওঠে যে একজন সামান্য সদস্য গ্যাংয়ের লিডারকে বাধা দিচ্ছে, ও বাবু গুর্জর তার দিকে বন্দুক তাক করে। দুজনের মধ্যে গোলাগুলি চলে এবং বাবু গুর্জর সেই রাতেই মারা যায়। এরপর তাদের দল নেতাহীন হয়ে পড়ে। তখন গ্যাংয়ের দায়িত্ব নেয় বিক্রম এবং গ্যাংয়ের বাকি সবাই বিক্রমকে নেতা হিসাবে মেনে নেয়। ফুলন তার জীবনে প্রথম কোনো পুরুষকে দেখে যে তার সম্মান রক্ষা করেছে। এরপর বিক্রম মাল্লা ও ফুলন দেবীর প্রেমের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু বিক্রম মাল্লা বিবাহিত ছিল। ফুলন দেবী বিক্রমের কাছ থেকে অস্ত্র চালানো শেখে এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের বিভিন্ন উচ্চ বর্ণের লোকেদের লুণ্ঠন, অপহরণ, রেল ডাকাতি ইত্যাদি অভিযান চালায়। এরপর ফুলন দেবী ও বিক্রম মাল্লা দলবল নিয়ে ফুলনের প্রথম হাজব্যান্ড পুত্তিলালের গ্রামে যায়। ফুলন পুত্তিলালকে ঘর থেকে টেনে বের করে গ্রামের মাঝখানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে, প্রায় মৃতপ্রায় অবস্থায় তাকে ফেলে রেখে যায়। আর যাবার আগে সেখানে উপস্থিত গ্রামের সব পুরুষদের বলে যায়, যদি গ্রামের কেউ অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে করে বা অত্যাচার করে তাহলে আমি তাকে গুলি করে দেব। এই ঘটনা ফুলনকে জনপ্রিয় করে তোলে। মানুষের মধ্যে ফুলনকে নিয়ে চর্চা হতে থাকে। ডাকাত হওয়া সত্ত্বেও তাকে উঁচু নজরে দেখা হতো। মানুষ তাকে দস্যু সুন্দরী বা বিউটিফুল ব্যান্ডিট নামে ডাকতে শুরু করে। মেয়েরা ফুলনকে দুর্গার অবতার বলে মনে করত, আর মিডিয়া ফুলনকে ইন্ডিয়ান রবিনহুড হিসাবে রিপ্রেজেন্ট করত। প্রত্যেকবার অপরাধ করার পর ফুলন দুর্গা দেবীর মন্দির দর্শন করতেন আর চম্বল উপত্যকাতে আত্মগোপন করে থাকতেন। বিক্রম মাল্লার দলে শ্রীরাম ও লালা রাম নামে ঠাকুর সম্প্রদায়ের দুজন ডাকাত ছিল। তারা একটা মার্ডার কেসে জেলে ছিল। জেল থেকে মুক্তি পেয়ে তারা দলে ফিরে আসে। বাবু গুর্জরের হত্যার কথা শুনে তারা লিটারেলি ক্ষুব্ধ হয়ে যায় এবং বিক্রমকে উস্কানি দেওয়ার জন্য ফুলনকে দায়ী করে। তারপর দলের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। বেশ কয়েকবার লালা ও শ্রীরামের সঙ্গে ফুলনের তর্কাতর্কি ও হাতাহাতিও হয়ে যায়। দলের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণের ভেদাভেদ শুরু হয়। বিক্রম যেহেতু ফুলনের সাথেই থাকত, এতে বিক্রমকে অনেকেই হিংসা করত। দলে মাল্লা সম্প্রদায়ের থেকে রাজপুত সম্প্রদায়ের লোকের সংখ্যা বাড়তে থাকে। বিক্রম মাল্লা ফুলন দেবীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কয়েকদিনের মধ্যে গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে লড়াইয়ে বিক্রম মাল্লাকে শ্রীরামের দল গুলি করে হত্যা করে। শ্রীরাম ও লালা ফুলনকে বেহেমাই গ্রামের একটা বাড়িতে নিয়ে যায়। গ্রামটা ছিল উচ্চবর্ণের ঠাকুরদের। সেখানে একটি ছোট ঘরে ফুলনকে রাখা হয় ও 3 সপ্তাহ ধরে শ্রীরাম ও লালারাম এবং গ্রামে ঠাকুর সম্প্রদায়ের অনেক লোক ফুলনকে ধর্ষণ করে।
একবার নয়, বারংবার ধর্ষণের সাথে চলতে থাকে শারীরিক নির্যাতন। বিবস্ত্র অবস্থায় ফুলনকে গোটা গ্রামে ঘোরানো হয়। 3 সপ্তাহ ধরে ফুলন দেবী লাপাতা ছিল। তার দলের লোকেরা তার খোঁজাখুঁজি শুরু করে। মানসিং মাল্লা নামে এক ব্যক্তি ফুলনকে সেখান থেকে উদ্ধার করে অন্য জায়গায় পালিয়ে যায়। সেখানে ফুলন ও মানসিং মাল্লা আরও মাল্লাদেরকে একত্রিত করে একটি গ্যাং তৈরি করে। গ্যাং তৈরি হবার পর ফুলনের প্রথম টার্গেট ছিল শ্রীরাম ও লালারামকে খুঁজে বার করা। সেই গ্যাং রেপের 7 সপ্তাহ পর 1981 সালের 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুলন দেবী বেহমাই গ্রামে আসে পুলিশের ড্রেস পরে। সেদিন বেহমাই গ্রামে একটি বিয়ে চলছিল এবং খবর ছিল যে শ্রীরাম ও লালারাম তার দলবল নিয়ে সেই বিয়েতেই উপস্থিত আছে। ফুলন গ্রামবাসীদেরকে বলে শ্রীরাম ও লালারামকে তার হাতে তুলে দিতে। গ্রামবাসীদেরকে ভয় দেখাতে সে পুরো গ্রামে লুটপাট চালায়। শ্রীরাম ও লালারাম পালিয়ে যায়, শুধু 2 জন ধরা পড়ে। এই গ্রামের প্রতি ফুলনের এতই রাগ ছিল যে ফুলন গ্রামের 22 জন ঠাকুরকে ধরে নিয়ে যায় গ্রামের বাইরে যমুনা নদীর পাড়ে। তারপর তাদের হাঁটু গেড়ে বসায়। তারপর এক এক করে সবাইকে গুলি করে। সেদিন শুধু 2 জন বেঁচেছিল, বাকি 20 জন মারা যায়। বেহমাই হত্যাকাণ্ড সারা দেশে ক্ষোভের সৃষ্টি করে। বেহমাই হত্যাকাণ্ডের জন্য উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং পদত্যাগ করেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তিনি ফুলন দেবীকে অ্যারেস্ট করবার জন্য সচেষ্ট হয়ে ওঠেন। দায়িত্ব দেওয়া হয় রাজেন্দ্র চতুর্বেদীকে। পুলিশের হামলায় ফুলনের গ্যাংয়ের অনেক সদস্য মারা যায়, কিন্তু ফুলনকে ধরা সম্ভব হয় না। ফুলনকে আত্মসমর্পণ করার জন্য চাপ দিতে থাকে পুলিশ। 1982 সালের ডিসেম্বরে রাজেন্দ্র চতুর্বেদী ফুলনের সঙ্গে দেখা করতে চম্বলে যায়। ফুলনের সঙ্গে দেখা করার ঘটনাটি রাজেন্দ্র চতুর্বেদী এইভাবে বর্ণনা করেন একটি সাক্ষাৎকারে। চতুর্বেদী বলেছিলেন যে প্রায় 4-5 ঘন্টা মোটর সাইকেলে বসে এবং আনুমানিক 6 কিলোমিটার হাঁটার পর ডিসেম্বরের 6 তারিখ ভোর রাতে ফুলন দেবীর সাথে তার দেখা হয়। যাদের সাথে আমি উপত্যকার কাছে যাই তারা সেখান থেকে আমাকে দাঁড় করিয়ে চলে যায় ও বলে যে রুমালের সিগন্যাল পেলে এগিয়ে যেতে। কিছুক্ষণ পর সিগন্যাল দেখে আমি এগিয়ে যাই, একটি টিলার পাশে গিয়ে দাঁড়াই। সেখানে একটি গাছের আড়াল থেকে লম্বা গড়নের একজন পুরুষ এগিয়ে আসে আমার দিকে। তিনি নিজেকে মানসিং বলে পরিচয় দেন। মানসিং আমাকে এগিয়ে যেতে ইশারা করতেই দেখতে পাই একটি বাতির পেছন থেকে নীল বেলবটম ও নীল কুর্তা পরা এক নারী আমার দিকে এগিয়ে আসছে। লাল একটি রুমাল দিয়ে তার ঘাড় পর্যন্ত লম্বা চুল বাঁধা ছিল। কাঁধে ঝুলছিল রাইফেল। সারা বিশ্বে দস্যু সুন্দরী নামে খ্যাত ফুলন দেবী আমার সামনে এসে 501 টাকা আমার পায়ের সামনে রাখলেন। ফুলন দেবী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। তিনি ভারত সরকারের কাছে কয়েকটি শর্ত রাখেন। ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবেন। বিচারের জন্য তাদের উত্তরপ্রদেশে নেওয়া যাবে না। ফাঁসি দিতে পারবে না ও 8 বছরের অধিক কারাদণ্ড কাউকে দেয়া যাবে না। মায়াদিনের অবৈধ দখল করা সম্পত্তি ফুলন ও তার পিতাকে ফেরত দিতে হবে। ফুলনের পিতামাতাকে মধ্যপ্রদেশে থাকার ব্যবস্থা করে দিতে হবে। সরকার ফুলনের ভাইকে চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করবে। সরকার তার সবকটি শর্তে সম্মত হয়। বেহমাই হত্যাকাণ্ডের প্রায় 2 বছর পর 1983 সালের ফেব্রুয়ারি মাসে প্রায় 8000 দর্শকের উপস্থিতিতে ফুলন আত্মসমর্পণ করেন। সে সময় ফুলন পরিধান করেছিলেন একটি খাকি পোশাক। শরীরে ছিল একটি লাল চাদর, মাথায় ছিল একটি লাল কাপড়, যা বেহমাই গ্রামে চালানো যৌন অত্যাচার ও নির্যাতনের পর প্রতিশোধের প্রতীক রূপে তিনি মাথায় বেঁধেছিলেন। কাঁধে ছিল একটি বন্দুক। হাত জোর করে তিনি জনসাধারণকে নমস্কার জানান। দেবী দুর্গা ও মহাত্মা গান্ধীর ছবির সামনে তিনি বন্দুক রেখে আত্মসমর্পণ করেন। সরকার ফুলনের সঙ্গে করা শর্ত মেনে নিলেও একটি শর্ত ভঙ্গ করেছিল। বিনা বিচারে তাকে 11 বছর কারাবাসে থাকতে হয়েছিল।
অবশেষে 1994 সালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফুলন দেবীর জীবনে বড় পরিবর্তন আসে। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব তিনি ফুলন দেবীর উপরে থাকা সমস্ত মামলা, অভিযোগ, কেস তুলে নেয়। তারপর ফুলন দেবী উম্মিত সিং নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। ফুলন দেবীর রাজনৈতিক গুরু ছিলেন মুলায়ম সিং যাদব। 1996 সালে উত্তরপ্রদেশের মির্জাপুর লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে ভোটে লড়েন এবং জিতেও যান ফুলন দেবী। 1996 থেকে 1998 পর্যন্ত তিনি মির্জাপুরের এমপি ছিলেন, কিন্তু 1998 নির্বাচনে তিনি হেরে যান। 1999 সালের লোকসভা নির্বাচনে তিনি পুনরায় জিতে যান। সব কিছু যখন ঠিকঠাক চলছিল, যখন একটা ডাকাত ভারতের সংসদে জায়গা করে নিয়েছিল, নারীদের নানা বিষয়ে তিনি আওয়াজ তুলতে শুরু করেছিলেন, তখন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। 1901 সালের 25শে জুলাই পার্লামেন্টের কাজ শেষ করে একটা 30-এর সময় দিল্লিতে নিজের বাসভবনে তিনি ফিরে আসছিলেন। বাড়ি ঢোকার জন্য তিনি যখন গাড়ি থেকে নামেন, তখন পাশে দাঁড়ানো মারুতি 800 গাড়ি থেকে 3 জন ব্যক্তি বেরিয়ে আসে ও ফুলন দেবীর উপরে নির্বিচারে গুলি চালাতে থাকে। ফুলন দেবীর সারা গায়ে 9টি গুলি লাগে এবং ঘটনাস্থলে তিনি মারা যান। কয়েকদিন পর হত্যাকারী শের সিং রানা দেরাদুনে আত্মসমর্পণ করে। শের সিং রানা দাবি করে বেহমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য এই খুন সে করেছে। বেহমাইতে যে 20 জন মারা যায় তার মধ্যে একজন শের সিং রানার রিলেটিভ ছিল। 2004 সালে জেল থেকে আদালতে যাওয়ার সময় শের সিং রানা পালিয়ে যায়, কিন্তু 2006 সালে আবার ধরা পড়ে। 2016 সালে তিনি জামিনে মুক্তি পান। এই ছিল ফুলন দেবী রহস্য। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সঙ্গে থেকো। থ্যাংক ইউ।